আজকে আমরা সয়েলের ইন্ট্রোডাকশনটা নিয়ে একটু আলোচনা করব। সয়েল জিওগ্রাফিতে শুরু করার আগে কিছু কিছু জিনিস জানার দরকার আছে, কিছু টার্মস গুলো, এইগুলোর ব্যাপারে আজকে একটু আলোচনা করব। প্রথমত দুটো জিনিস আছে, দ্য সয়েল আর এ সয়েল। দ্য সয়েল হচ্ছে বিশ্বের বিভিন্ন যে মৃত্তিকাগুলো আছে যেটা স্থলভাগের উপরে, সেটাকে বলে দ্য সয়েল, দ্য সয়েল অফ দ্য ওয়ার্ল্ড। সয়েল এমনি যখন আমরা কথা বলি বিশ্বের সব মৃত্তিকার গুলো কথা বলছি, সেটা হচ্ছে দ্য সয়েল। তার মানে আমরা যখন ব্যাখ্যা করছি মৃত্তিকা নিয়ে, মৃত্তিকার পরিলেখ নিয়ে, তাহলে পুরো বিশ্বের সব মৃত্তিকার নিয়ে কথা বলছি, তখন কিন্তু দ্য সয়েল ইজ বলে কথা উল্লেখ হবে। আর সয়েল মানে করে একটা নির্দিষ্ট জায়গার মৃত্তিকা, এই জায়গায় মৃত্তিকার কি বৈশিষ্ট্য, তো সয়েল অফ দিস রিজন। তার মানে একটা কোনো বিশেষ জায়গার মৃত্তিকাকে যখন বলা হয় আমরা, তখন সয়েল বলে সেটাকে আখ্যায়িত করি থাকি। এবার মৃত্তিকাটা কি, একদম একদম ভাষায়, একদম সিম্পল সরল ভাষায় বলতে গেলে, পৃথিবীর পৃষ্ঠের উপরে যে একটা আবর্তন থাকে, সেইটা হচ্ছে মাটির আবর্তন, সেটাই হচ্ছে মৃত্তিকা। সেই আবর্তন যে মাটিকার একটা স্তর তৈরি করেছে, ওটাকে ন্যাচারাল বডি বা স্বাভাবিক একটা, যেহেতু প্রক্রিয়া দিয়ে সৃষ্টি হয়েছে, অনেক সময় বিজ্ঞানীরা ন্যাচারাল বডি বলেও কিন্তু আখ্যায়িত করেছে। কিন্তু বিভিন্ন সময়কাল থেকে বিভিন্ন লোকজন কিন্তু মৃত্তিকাকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে পরিলক্ষিত করে। আগে যারা জিওলজিস্ট ছিলেন, ওনারা ভাবতেন যে মৃত্তিকা হচ্ছে যেটা আবহবিকারগ্রস্ত শিলাগুলো। আবার লিবিক বলে একজন বিজ্ঞানী, উনি কিন্তু ধরতেন যে মৃত্তিকা হচ্ছে উদ্ভিদের জন্য পুষ্টি মৌলর জন্য যে উৎস পাওয়া যায়, সেইটা হচ্ছে মৃত্তিকা। তো উনি কিন্তু প্রথম কৃষির পরিপ্রেক্ষিতে মৃত্তিকাকে দেখলেন। আবার মানুষ যখন মৃত্তিকা দেখে, ওটা কি জীবিকা অর্জনের জন্য একটা মাধ্যম হিসাবে দেখে। চাষিরাও কিন্তু সেটা উদ্ভিদের পরিপ্রেক্ষিতেই বৃদ্ধির মাধ্যম একটা বলে কিন্তু মৃত্তিকাকে বিবেচনা করে। আবার কিন্তু আমরা যদি ইঞ্জিনিয়ারের পরিপ্রেক্ষিতে দেখি, ওটা হচ্ছে কোনো ফাউন্ডেশন, ওটা হচ্ছে যেইটার ভিত্তিতে ওরা অন্য বিল্ডিং গুলো বা কোনো নির্মাণ কার্য তৈরি করবে, ওই শিলা স্থাপনের জন্য বা কোনো এমনি নির্মাণ কার্যর যে প্রেক্ষাপটটা হয় বা ফাউন্ডেশন, সেটা হলো ওদের জন্য মৃত্তিকা। এই হচ্ছে মৃত্তিকার মূল ধারণাটা, যে বিভিন্ন দিক জনে বিদগণের জন্য বা বিভিন্ন মানুষের জন্য কিন্তু মৃত্তিকা শব্দটা বললে কিন্তু আলাদা ধারণা কিন্তু মাথায় আসে। সংজ্ঞাটা যদি দিতে যাই মৃত্তিকার, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, আমরা তিনজন বিজ্ঞানীর সংজ্ঞাটা নিয়ে গুরুত্ব দেব। একটা হচ্ছে জফে, একটা দকুচেভ, আর একটা বাকম্যান আর ব্র্যাডির সংজ্ঞা। জফে কিন্তু বলছেন মৃত্তিকা একটা প্রাকৃতিক একটা বস্তু, এই প্রাকৃতিক বস্তুতে কি কি থাকে, খনিজ, জৈব দ্রব্যগুলো বা জৈব পদার্থগুলো, খনিজ দ্রব্য, জৈব পদার্থ, যেইগুলো আলাদা আলাদা হরাইজন বা স্তরে বিভক্ত আছে বিভিন্ন গভীরতাতে। আর প্রত্যেকটাই স্তরটা কিন্তু পরবর্তী স্তরের থেকে গঠনে আর আকৃতিতে আর বৈশিষ্ট্যতে, সে রাসায়নিক হোক, জৈবিক হোক, ভৌত বৈশিষ্ট্য হোক, আলাদা আছে। তার মানে তিনটে অংশ আছে জফের সংজ্ঞাতে। প্রথমত, এটা একটা প্রাকৃতিক বস্তু, যাতে খনিজ দ্রব্যও আছে, জৈব পদার্থও আছে। দ্বিতীয় অংশ, এটাতে বিভিন্ন হরাইজন বা স্তর আছে, যেগুলোর প্রত্যেকটার নির্দিষ্ট কিন্তু বৈশিষ্ট্য আছে, ভৌত, রাসায়নিক আর জৈবিক, নির্দিষ্ট আকৃতি আছে আর গঠন আছে। আর তৃতীয়ত, এরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন গভীরতাতে থাকে। এবার যদি ডকুচেভের সংজ্ঞাতে যাই, উনি কি বলছেন, উনি বলছেন যে মৃত্তিকা হচ্ছে আবার প্রাকৃতিক বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে সৃষ্টি হওয়া, যেরকম জল, বায়ু, বিভিন্ন উদ্ভিদ,
জীবিত আর মৃত বা প্রাণী, তার মানে কোনো অর্গানিজম, সে কোনো জীবাংশু জীবিত বা তার মৃতদেহ, সে উদ্ভিদ হোক প্রাণী হোক, ওটা হতে পারে ক্ষুদ্র অণুজীব হতে পারে, এইগুলোর মাধ্যমে পরিবর্তন হয়ে যে নির্দিষ্ট আবহবিকার গঠন হয়ে যে সৃষ্টি হয় যে স্তরের পৃথিবী পৃষ্ঠের উপরে, সেইটা হচ্ছে কি মৃত্তিকা। স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে যার অন্তর্ভুক্ত কি জল, বায়ু, বিভিন্ন প্রাণী, উদ্ভিদ, অণুজীব কুলের জৈব আর অজৈব অংশ, এইগুলোর মাধ্যমে পরিবর্তন হয়ে এবং আবহবিকারের ফলেও যেই স্তরটি গঠন হচ্ছে সেটা হচ্ছে তোমার মৃত্তিকা। আবার বাকম্যান আর ব্র্যাডি বলছেন যেটা আবার একটা প্রাকৃতিক বস্তু পৃথিবী পৃষ্ঠের উপরে, যেখানে উদ্ভিদগুলো গ্রো করে, এই উদ্ভিদগুলো যেখানে বৃদ্ধি হয়, আর এটাতে আর কি থাকে, খনিজ দ্রব্য আর জৈব পদার্থ আর অন্যান্য জীবাংশ। তাহলে কিন্তু সব তিনটে সংজ্ঞাতেই দু তিনটে জিনিস কিন্তু কমন দেখছি। এটা একটি প্রাকৃতিক বস্তু, এখানে খনিজ আছে, এখানে জৈব পদার্থ আছে, আর এইগুলো কি প্রাকৃতিক প্রক্রিয়া দ্বারা সৃষ্টি হচ্ছে, যেখানে কিন্তু আবহবিকারের একটা বিশাল ভূমিকা আছে, জৈব পদার্থের বিশাল ভূমিকা আছে, আর তোমার বায়ুমণ্ডলে জল বাতাস এর কিন্তু নিজস্ব ভূমিকা আছে। এই সংজ্ঞার পরিপ্রেক্ষিতে নেক্সট স্লাইড আমরা যাচ্ছি। এবার আমরা যখন সয়েল জিওগ্রাফি পড়ছি, দুটো দৃষ্টিভঙ্গি আছে সয়েল জিওগ্রাফি বা সয়েল সায়েন্স পড়ার জন্য। একটাকে বলা হয় পেডোলজি আর একটা হচ্ছে এডাফোলজি। বিষয়সূচি যেগুলো পড়ছি সমান, কি দৃষ্টিভঙ্গি কি উদ্দেশ্য দিয়ে পড়ছি সেটা আলাদা। পেডোলজি যদি দেখি, ওটা গ্রিক শব্দ পেডন থেকে এসছে, যার মানে মৃত্তিকা বা পৃথিবী। এটাতে কি হচ্ছে, আমরা মৃত্তিকাকে অধ্যয়ন করছি একটা প্রাকৃতিক একটা বস্তু হিসাবে। এই প্রাকৃতিক বস্তু যেটা কার ফলাফল, আবহাওয়া আর প্রধানত জীবকুলের প্রভাবে কিন্তু এটা সৃষ্টি হচ্ছে। যা আর তাই জন্যে এই যে প্রাকৃতিক বস্তু আছে যেটাকে মৃত্তিকা বলছি, এর বৈশিষ্ট্য পরিলেখ শ্রেণীবিভাগ আলাদা করে অধ্যয়ন করছি একটা বিজ্ঞানের মতন। তার মানে উদ্দেশ্যই হচ্ছে মৃত্তিকাকে অধ্যয়ন করা। এই পেডোলজি তার মানে মৃত্তিকা বিজ্ঞানকে আলাদা করে একটা আলাদা স্থান দিচ্ছে, ওটা অধ্যয়ন করাই কিন্তু উদ্দেশ্য। এডাফোলজি গ্রিক শব্দ এডাফস থেকে এসছে, যার মানে আবার মৃত্তিকা বা গ্রাউন্ড, পৃষ্ঠ, ভূপৃষ্ঠ, সরি। এইবার এই এডাফোলজিতে কি উদ্দেশ্যটা কিন্তু শুধু মৃত্তিকাকে অধ্যয়ন করা না, মৃত্তিকাকে উদ্ভিদের বৃদ্ধির পরিপ্রেক্ষিতে অধ্যয়ন করা, কি করে ও জীবকুলকে কিন্তু বাঁচানোর বা জীবকুলের জীবিত থাকার সাহায্য করছে, সেই পরিপ্রেক্ষিতে বিশেষ করে উদ্ভিদকুলের, সেইটাকে কিন্তু এডাফোলজি বলে। আমরা যখন মৃত্তিকাকে অধ্যয়ন করছি, বৈশিষ্ট্যগুলো যে কিরকম খনিজ, কিরকম জৈব পদার্থ, কি উৎপাদনশীলতা, কি করে উৎপাদনশীলতা পরিবর্তন হচ্ছে, কোথায় কেমন আছে, কি করে ওটা বৃদ্ধি করা যায় উৎপাদনশীলতা, তার মানে আমরা উদ্ভিদ জগৎকে কিন্তু কেন্দ্র করে মৃত্তিকার বৈশিষ্ট্যগুলো বা তার পরিলেখগুলো অধ্যয়ন করছি। তো এখানে উদ্দেশ্য হচ্ছে উদ্ভিদের বৃদ্ধির জন্য আমরা মৃত্তিকার বিভিন্ন বিষয়সূচিকে আলোচনা করছি। আর পেডোলজিতে মৃত্তিকা বিজ্ঞানকে আলাদাভাবে অধ্যয়ন করার জন্যই ওটা কিন্তু করছি, বোঝার জন্য। দুটো আলাদা দৃষ্টিভঙ্গি মৃত্তিকাকে অধ্যয়ন করার জন্য। কিছু কিছু টার্ম গুলো আমাদের জানতে হবে। প্রথম হচ্ছে রেগুলিত। রেগুলিত হচ্ছে যে শিলার উপরে আংশিক আবহবিকারগ্রস্ত বা একদম আবহবিকারগ্রস্ত যে অংশগুলো আছে, সেইগুলো
যে শিলাগুলোর উপরে রাখা আছে সেইগুলো হচ্ছে কি রেগুলিত। এই রেগুলিত গুলো কিন্তু সুগঠিত নয়, হ্যাঁ, সেটা কিন্তু আংশিক আবহবিকার হতে পারে বা আবহবিকারগ্রস্ত না। শিলার উপরে যা রাখা আছে সেগুলো সব রেগুলিত, সেগুলো ওইখানেই কিন্তু আবহবিকার হয়তো গ্রস্ত হয়ে পড়ে আছে, বা হয়তো অন্য কোনো জায়গায় আবহবিকারগ্রস্ত হয়ে সেটা জল বা নদী বা গ্লেশিয়ার বা বায়ু কোনো মাধ্যমে ওখানে এসে পরিবহন হয়ে এসে সঞ্চিত হয়েছে, সেটাও কিন্তু শিলার উপরে সঞ্চয় হলেও কিন্তু সেটাও কিন্তু রেগুলিত। তো স্থানীয় হতে পারে, অন্য জায়গা থেকে পরিবহন করেও আসতে পারে। তাই জন্য এর কিন্তু কত থিকনেস হবে, কত তোমার রেগুলিত কত ডেপথ অব্দি, গভীরতা অব্দি যাবে পৃষ্ঠ থেকে, ভূপৃষ্ঠ থেকে, সেটা কিন্তু আলাদা জায়গায় আলাদা থাকে। কিন্তু এর উপরের অংশ বেশি আবহবিকারগ্রস্ত হয় আর নিচের অংশ তুলনামূলক কম, কেন কি উপরের অংশতে আবহাওয়ার প্রভাবটাও বেশি, আর দ্বিতীয়ত উপরের অংশতে বিভিন্ন তোমার আর্থওয়ার্ম আর অন্যান্য উদ্ভিদের তোমার যে অংশ আছে বা তোমার প্রাণী জগতের দেহ অবশেষ, এইগুলো কিন্তু বেশি পাওয়া যায়। উপরের অংশটা কিন্তু বেশি কিন্তু স্পষ্ট, আর ওখানে বেশি জীবকুলের প্রভাব আর আবহাওয়ার প্রভাব লক্ষ্য করা যায়। সয়েল, সয়েল হচ্ছে এই রেগুলিতের একদম সব থেকে উপরের যে স্তরটা আছে, যেখানে জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলো আর আবহবিকারটা গঠন হচ্ছে। সেটা যেরকম বললাম, সেখানে খনিজ থাকতে পারে, কাদা কণাগুলো থাকতে পারে, সেখানে জীবকুলের প্রভাবটাও বেশি আর আবহাওয়াও প্রভাবটা কিন্তু বেশি। আবহাওয়ার প্রভাব বেশি হলেই আবহবিকারগ্রস্ত বেশি হবে। একদম রেগুলিতের উপরের স্তরটা। সয়েল প্রোফাইলটা কি তাহলে পুরো একটা, যেটা সয়েলের উল্লম্ব যেই অংশটা আছে, যেখানে বিভিন্ন স্তরগুলো যার নিজস্ব আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে দেখা যাচ্ছে, সেটাকে বলা হয় সয়েল প্রোফাইল। আর এই আলাদা আলাদা যে স্তর আছে সেটাকে বলা হয় হরাইজন। এই প্রত্যেকটা স্তরের নিজস্ব বৈশিষ্ট্য আছে, যেটা অন্যান্য স্তরের থেকে কিন্তু আলাদা। সব থেকে উপরের স্তরগুলো যত আছে তারা বেশি গাঢ় হয়, কেন কি বেশি জৈব পদার্থ, বেশি উদ্ভিদের শিকড়গুলো হয়, আর আবহবিকারও বেশি হয়। আর যত নিচের স্তর বা হরাইজন গুলো সেগুলো তুলনামূলক হালকা, কেন কি জৈব পদার্থ হালকা, আর সেখানে খনিজের প্রাধান্য, যেরকম সিলিকেট খনিজ, কার্বনেট খনিজ, যেগুলো ধৌত প্রক্রিয়াকরণ হয় উপরের স্তর থেকে নিচের স্তরে চলে আসছে, এইগুলো বেশি লক্ষ্য করা যায়। তাহলে এই সয়েল বডি বা সোলামটা কি? এটা হচ্ছে পুরো স্তরগুলো একসাথে। তার মানে আমরা নেক্সট স্লাইডে গেলে দেখবো একটা আঁকার মাধ্যমে, যেই যেই স্তরগুলো মৃত্তিকা গঠন প্রক্রিয়া দিয়ে প্রভাবিত হচ্ছে সেইগুলোকে একসাথে বলা হয় সয়েল বডি বা সোলাম। এবার এই যে পুরো সয়েল বডি বা সোলাম আছে, তার উপরের অংশ হচ্ছে টপ সয়েল, যেটা 5 থেকে 7 ইঞ্চি থাকে, যেখানে মানুষ কর্ষণ করে চাষবাস করছে, বা শিকড়গুলো যেখানে উদ্ভিদের থাকছে, পুষ্টি মৌলগুলো থাকছে। আর তার নিচের অংশগুলো হচ্ছে কিন্তু সাবসয়েল, যেটা কিন্তু টপ সয়েলের নিচের অংশ। তাই জন্য ওখানে কিন্তু ইম্পর্টেন্স নয় এটা ভাববে না। এই সাবসয়েলের বৈশিষ্ট্য যে ওখানে কত পুষ্টিমৌল বা আর্দ্রতা আছে, সেটা কিন্তু টপ সয়েলের বৈশিষ্ট্য কিন্তু প্রভাবিত করে, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমাদের হচ্ছে কি পরিলেখ হচ্ছে মৃত্তিকার পরিলেখ, সয়েল প্রোফাইল বিভিন্ন স্তরগুলো নিয়ে। প্রত্যেকটা স্তর আছে, উপরের স্তরগুলো একটু গাঢ়, নিচের গুলো হালকা, এইগুলো হরাইজন। আবার যদি আমরা দেখি যেই পরিলেখের অংশগুলো আমাদের মৃত্তিকা গঠন প্রক্রিয়া দিয়ে প্রভাবিত হচ্ছে, সেটা হচ্ছে সোলাম। আর উপরের অংশ সয়েল বডি, নিচের অংশ বা সয়েল টপ সয়েল, সয়েল বডি না সরি টপ সয়েল, আর নিচের অংশ হচ্ছে সাবসয়েল। আর একদম পৃষ্ঠের উপরে যেইটুকুনি আছে রেগুলিতের অংশ, সেটা হচ্ছে সয়েল।
তাহলে সয়েল জেনেসিস বা পেডোজেনেসিস হচ্ছে কি মৃত্তিকা গঠন প্রক্রিয়া। বিভিন্ন উপাদান যেরকম আবহাওয়া, জীবকুল, জনকশিলা, ভূমিরূপ সময়ের সাথে যে পরিবর্তন ঘটিয়ে শিলার থেকে মৃত্তিকা গঠন করে, সেই প্রক্রিয়াকে বলা হয় সয়েল জেনেসিস বা পেডোজেনেসিস বা সয়েল ফর্মিং ফ্যাক্টর। এই দেখো, এই চিত্রতে আরো ভালো করে বুঝতে পারবে। এগুলো হচ্ছে প্রত্যেকটা কিন্তু এ বি সি আলাদা আলাদা স্তর। এবার রেগুলিত হচ্ছে এই পুরো, এটা হচ্ছে তোমার শিলা। এই শিলার উপরে আংশিক আবহবিকারগ্রস্ত যে অংশগুলো আছে, এইগুলো হচ্ছে কি রেগুলিত। সেটা স্থানীয় হতে পারে বা যেটা বললাম পরিবহন করে আসতে পারে। তো এটা হচ্ছে ওখানকার শিলাস্তর। এই শিলাস্তরের উপরে এই পুরো জিনিসটা হচ্ছে দেখো রেগুলিত। এবার যেইটুকুনি অংশ এই রেগুলিতে তোমার কি মৃত্তিকা গঠন প্রক্রিয়া কার্যকরী হচ্ছে, এই হরাইজন গুলো হচ্ছে কি সোলাম বা সয়েল বডি। আর এই সয়েল বডির উপরের অংশ হচ্ছে কি যেখানে আমরা বেশি জৈব পদার্থ দেখছি, এটা হচ্ছে টপ সয়েল। আর এই তার নিচের অংশটা হচ্ছে কি সাবসয়েল। আর এই প্রত্যেকটা স্তর হচ্ছে কি হরাইজন। আর একদম এই পৃষ্ঠে হচ্ছে কি মৃত্তিকাটা। এবার মৃত্তিকার কিন্তু চারটে মূল উপাদান থাকে কোনো মৃত্তিকার মধ্যে। সেটা হচ্ছে কি একটা খনিজ দ্রব্যগুলো, আরেকটা হচ্ছে জৈব পদার্থ, আর্দ্রতা আর বাতানবয়। এই চারটে কিন্তু কত শতাংশ আছে সেটা কিন্তু প্রত্যেক অঞ্চলে আলাদা আলাদা হয়। কত শতাংশ কোন অঞ্চলে কোন উপাদানটা আছে মৃত্তিকাতে, কম্পোনেন্টটা আছে মৃত্তিকায়, সেটা আলাদা হয়। আর তার সাথে টপ সয়েলে কত শতাংশ আছে আর সাব সয়েলে, তারপরে প্রত্যেক হরাইজনেও কিন্তু শতাংশটা সেম থাকে না। প্রত্যেক মৃত্তিকাতে কিন্তু মোটামুটি যে ফাঁকা জায়গাগুলো, যেগুলোকে পোর স্পেসিস বলে, দুটো মৃত্তিকার কণার মাঝখানে যে ফাঁকটা থাকে সেগুলোকে পোর স্পেস বলে, সেইগুলো আর যে তোমার সলিড অংশ আছে, কঠিন অংশ আছে, সেইগুলোকে কিন্তু দুটো প্রায় সমান থাকে। কিন্তু এই যে বললাম যে চারটে যে উপাদান বা কম্পোনেন্টস আছে, সেইগুলো কিন্তু আলাদা আলাদা মৃত্তিকায় আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা শতাংশতে থাকে। আবার একই মৃত্তিকায় আলাদা আলাদা স্তরে আলাদা আলাদা থাকে। কিন্তু আমি যদি আদর্শ একটা দোআঁশ মৃত্তিকাকে ইংলিশে লোমি সয়েল বলে, এই দোআঁশ মৃত্তিকা একটা আদর্শ নিই, তাহলে যদি আমরা তাহলে তার পার্সেন্টেজে দেখি যে কত হয়, 45% কিন্তু এই খনিজ দ্রব্য থাকবে, শুধু 5% জৈব পদার্থ থাকে, 25% আর্দ্রতা আর 25% বাতানবয়। কেন কি আর্দ্রতা আর বাতানবয় কিন্তু কিছুটা এই পোর স্পেস বা মৃত্তিকার কণার ফাঁকগুলোর সাথে সম্পর্কিত আছে। এবার এক এক করে দেখি মৃত্তিকার যে খনিজ অংশ সেগুলো কি হচ্ছে, বিভিন্ন যে খনিজ বা শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে আছে, দু ধরনের হয়, প্রাথমিক খনিজ আর দ্বিতীয় স্তরের খনিজ। প্রাথমিক খনিজ যেই মধ্যে কোনো পরিবর্তন খুব একটা হয়নি, ওরা যখন উৎপত্তি হয়েছে লাভার থেকে, তারপরে যেরকম কোয়ার্টজ, মাইকা। আর সেকেন্ডারি বা দ্বিতীয় স্তরের খনিজ হচ্ছে যেটা প্রাথমিক স্তরের খনিজের আবহবিকার হওয়ার ফলে যেই খনিজগুলো সৃষ্টি হয়েছে, আর এগুলো কিন্তু কাদার সাথে বেশিরভাগ মিশে একটা কোনো দ্বিতীয় স্তরের খনিজ সৃষ্টি করে। এইবার কিন্তু এই যে খনিজগুলো আছে এগুলো বিভিন্ন আয়তনের হয়। তিনটে মেন প্রধান আর কি মৃত্তিকার কিন্তু কণার ধরন আছে। প্রথম মৃত্তিকার কণার ধরন হচ্ছে বালি, দ্বিতীয় পলি, তৃতীয় কাদা। বালি মানে স্যান্ড, পলি মানে সিল্ট, কাদা মানে ক্লে। আর পলিটা হচ্ছে সব থেকে কি স্থূল, তার সব থেকে সূক্ষ্মতম হচ্ছে কাদা কণা। এটা সব থেকে শুকনো, স্থূল এবং শুকনো। আর এটা সব থেকে কি হচ্ছে, এটা সব থেকে কিন্তু আর্দ্রতার পরিমাণ বেশি থাকে আর সব থেকে সূক্ষ্মতম হয়। আর এই কাদাকে অনেক সময় কিন্তু এটাতে কিন্তু আয়ন জাতীয় বিভিন্ন রাসায়নিক
বিক্রিয়াগুলো বেশি হয়, আর কলয়েড কাদা হয়, আঠালব্যতা হয়, বা তাই জন্য অনেকগুলো রাসায়নিক বৈশিষ্ট্য কিন্তু মৃত্তিকার এই কত কাদা আছে বা কাদা কলয়েড আছে, আঠালব্যতা আছে, সেটার উপরে কিন্তু নির্ভর করে। যত বালির ভাগ বেশি আঠালব্যতা কম, যত কাদার ভাগ বেশি তত আঠালব্যতা বা স্টিকিনেসটা বেশি। এবার কত প্রতিশত কোনো মৃত্তিকাতে বালি আছে, পলি আছে আর কাদা আছে, সেইটা নির্ধারণ করে ওই মৃত্তিকার বৈশিষ্ট্য, যেরকম ওর গ্রথন। আর কিন্তু এই খনিজগুলোই কিন্তু উদ্ভিদের কিন্তু পুষ্টিমৌলের উৎস মেন আছে। হ্যাঁ, এবার যাচ্ছি দ্বিতীয়তে, অর্গানিক ম্যাটার, জৈব পদার্থ। এটা কিন্তু খুব বেশি প্রতিশত থাকে না, কেন কি প্রধানত টপ সয়েল আর কিছুটা সাবসয়েলেই থাকে। কেন কি জীবকুল বা প্রাণী হোক বা উদ্ভিদ হোক, খুব গভীর মৃত্তিকায় কিন্তু কমই লক্ষ্য করা যায়। সে উদ্ভিদকুল বা প্রাণীকুল, তোমার উদ্ভিদের শিকড়গুলো হতে পারে, বা তোমার প্রাণীকুলের মধ্যে অণুজীব হতে পারে, বা তোমার সেটা হতে পারে তোমার আর্থওয়ার্ম হতে পারে। কিন্তু এইগুলো কিন্তু অর্গানিক ম্যাটার হচ্ছে, এগুলো কিন্তু যখন পচনে হয়ে যায়, আংশিক পচন বা সম্পূর্ণ পচন হয়ে যায় এদের দেহ অবশেষগুলো, তখন কিন্তু অর্গানিক ম্যাটার, আর তারপরে তার আরো পচন থেকে কি হিউমাস সৃষ্টি হয়। আর এই পচন প্রক্রিয়াকে কে ত্বরান্বিত করছে? মৃত্তিকার অণুজীবগুলো। মৃত্তিকার অণুজীবগুলোই উদ্ভিদ আর প্রাণীর দেহ অবশেষকে কিন্তু পচন ঘটিয়ে কিন্তু জৈব পদার্থ আর তারপরে হিউমাসের সৃষ্টি করছে। কিন্তু এটা কিন্তু পরিবর্তনশীল, কেন কি পচন প্রক্রিয়া তো কখনো স্থিতিশীল হচ্ছে না, পচন প্রক্রিয়া ক্রমশ চলে যাচ্ছে। তাই কত পরিমাণ আর কি ধরনের জৈব পদার্থ আছে সেটা কিন্তু স্থিতিশীল নয়, পরিবর্তনশীল। আর যা বললাম এটা টপ সয়েলে বেশি লক্ষ্য করা যায়। আর্দ্রতা, আর্দ্রতা কোথায় থাকে? যা বললাম, মৃত্তিকার কণার মাঝখানে যে ফাঁকগুলো থাকে সেখানে যে জল পরিপূর্ণ থাকে, সেই জলই কিন্তু উদ্ভিদের গ্রহণযোগ্যতা থাকে, ওটাকে ক্যাপিলারি ওয়াটার বা কৈশিক জল বলা হয়। এই ক্যাপিলারি ওয়াটার বা কৈশিক জলই কিন্তু উদ্ভিদের গ্রহণযোগ্য। তাছাড়া যে গ্র্যাভিটেশনাল বা গুরুত্বাকর্ষণ জল আর হাইগ্রোস্কোপিক জল থাকে সেটা কিন্তু উদ্ভিদের গ্রহণযোগ্য থাকে না, কেন কি ওটা খুব মৃত্তিকার কণার সাথে খুব তীব্রভাবে বিভিন্ন বলের জন্যে সে কিছু অ্যাডজর্পশন বল, অধিশোষণ, আর কিছু তোমার কিন্তু অন্যান্য বলের জন্যে কিন্তু ওটা কিন্তু মৃত্তিকার কণার সাথে একদম যুক্ত থাকে। ওটা কিন্তু একটু তাপ না দিলে মৃত্তিকার কণার সাথে আলাদা হতে পারে না, ওটা সরাসরি কিন্তু উদ্ভিদের গ্রহণযোগ্যতা হয় নাই হাইগ্রোস্কোপিক জলে। তাহলে এই মৃত্তিকাতে শুধু এই ক্যাপিলারি জলটা, যেটা তোমার কণাগুলোর ফাঁকের মাঝখানে আছে, সেইগুলোই উদ্ভিদের গ্রহণযোগ্য। আর এই যে মৃত্তিকাতে আর্দ্রতা আছে, যে জল আছে, জল কি হচ্ছে H2O, এখানে কিন্তু OH টা হচ্ছে কিন্তু নেগেটিভ আয়ন, ঋণাত্মক আয়ন, আর হাইড্রোজেন একটা হচ্ছে কি একা, যেটা হচ্ছে সেটা হচ্ছে পজিটিভ বা ধনাত্মক আয়ন। যেহেতু একটা জলের দুটো অংশ আছে, একটা ধনাত্মক আয়ন আর একটা ঋণাত্মক আয়ন, এই বাইপোলার ক্যারেক্টারের জন্য, হ্যাঁ, পোলারিটি দু ধরনের আছে, একটা একটা ঋণাত্মক আর একটা ধনাত্মক। তাই জন্যেই কিন্তু বিভিন্ন মৃত্তিকার রাসায়নিক বৈশিষ্ট্যগুলো এই আর্দ্রতার উপরে কিন্তু অনেকটা নির্ভরশীল। আর এই বৈশিষ্ট্যের জন্যেই কিন্তু উদ্ভিদ কিন্তু জল আর পুষ্টিমৌল শোষিত করতে পারে, অ্যাবজর্ব করতে পারে। লাস্ট উপাদান হচ্ছে বায়ু বা বাতানবয়। এটাও কিন্তু মৃত্তিকার কণার ফাঁকের মধ্যে থাকে। আর তোমার যত মৃত্তিকাতে উদ্ভিদ আছে তার শিকড়গুলো যত গভীরে যেতে থাকবে, বাতানবয় তত বেশি হবে। আর আবার বাতানবয় বেশি হলে কিন্তু সেটাও আবার উদ্ভিদকে প্রভাবিত করবে। আবার কিন্তু কত তোমার আর্থওয়ার্ম বা অন্যান্য যেই পশুগুলো বা প্রাণীগুলো তোমার মৃত্তিকার ভিতরে থাকে, যেরকম র্যাবিট বা ইঁদুর,
এইগুলো কিন্তু তোমার নির্ধারণ করে, আর অণুজীবও এইগুলোও কিন্তু মৃত্তিকার বাতানবয়কে নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে এই 4টে উপাদান হচ্ছে মৃত্তিকার মধ্যে। এবার এই মৃত্তিকা যে গঠন প্রক্রিয়া সেটাকে কি বললাম? সয়েল জেনেসিস, পেডোজেনেসিস বা মৃত্তিকা গঠন প্রক্রিয়া। এই গঠন প্রক্রিয়া কি বললাম? সবসময় ত্বরান্বিত হচ্ছে, কখনো থামছে না। জেনি কিন্তু বললেন 1941 একটা সূত্র দিলেন যে সয়েল মৃত্তিকা ইজ আ ফাংশন অফ ক্লাইমেট, আবহাওয়া, অর্গানিজম জীবকুল, রিলিফ ভূমিরূপ, প্যারেন্ট মেটেরিয়াল, জনক শিলা আর টাইম সময়। এই মৃত্তিকার গঠনকারী এইগুলোকে কি বলা হয়? নিয়ন্ত্রক। তার মানে এই 5টার উপরে নির্ভর করছে মৃত্তিকা গঠন আর মৃত্তিকা গঠন প্রক্রিয়াগুলো। এই মৃত্তিকা গঠনের নিয়ন্ত্রকগুলোকে আবার দুটো ভাগে ভাগ করছে, অ্যাক্টিভ আর প্যাসিভ, সক্রিয় আর নিষ্ক্রিয়। সক্রিয় নিয়ন্ত্রক যেটা মূলত বেশি প্রভাবিত করছে মৃত্তিকার গঠন প্রক্রিয়াকে। এটার মধ্যে পড়ছে আবহাওয়া, তার তাপমাত্রা কি আছে, বৃষ্টিপাত কত আছে, বায়ু কত আছে, আর জীবকুল, সেটা উদ্ভিদ, প্রাণী, অণুজীব, মানুষ সব। এরা যেহেতু সবসময় খুব সক্রিয়ভাবে আর বেশি প্রভাবিত করছে, সেই জন্য এগুলো হচ্ছে সক্রিয় নিয়ন্ত্রক। আর নিষ্ক্রিয় নিয়ন্ত্রকের মধ্যে পড়ছে রিলিফ ভূমিরূপ বা টোপোগ্রাফি, কোনো জায়গার জনক শিলা বা প্যারেন্ট মেটেরিয়াল, মূল শিলাস্তরটা কি ছিল, তাতে কি খনিজ ছিল, কি বৈশিষ্ট্য ছিল, সেটা কত ক্ষয় প্রতিরোধ ক্ষমতাটা আছে, আর লাস্ট হচ্ছে সময় বা টাইম। এই যে অ্যাক্টিভ আর প্যাসিভ নিয়ন্ত্রকগুলো, এগুলো মৃত্তিকা গঠন নিয়ন্ত্রক, এগুলো আমরা নেক্সট ক্লাসে করব। যা স্টাডি মেটেরিয়ালটা দিয়েছি ওটা ভালো করে পড়ে নাও, এটাও ভালো করে দেখে বুঝে নাও। নেক্সট যেদিন হবে সেদিন ওই সয়েল ফর্মিং ফ্যাক্টরস গুলো যে 5টা আলোচনা করলাম, সক্রিয় আর নিষ্ক্রিয়, এগুলো ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে? তার আগে এই কনসেপ্টটা একটু দেখে রাখো। থ্যাংক ইউ। কিছু অসুবিধা হলে যেরকম করো, একটু আমাদের কিন্তু ফোন করে জিজ্ঞেস করে নিও বা গ্রুপে মেসেজটা ছেড়ে দিও। থ্যাংক ইউ।